আজকের দিনটা ছিল আমার জীবনের মোড় পাল্টে দেওয়ার একটা দিন। দিনটা সবচেয়ে সুখের না বেদনার, প্রাপ্তির না হারানোর, তা নির্দিষ্ট করে বলা সম্ভব না। এই পৃথিবীটা এমনই এক অদ্ভুত খেলাঘর, যেখানে সবচেয়ে সুখের কারণটাই সেকেন্ডের মধ্যে দুঃখের কারণে রূপ নিতে পারে। মানুষই কি আজকের দিনেও আমাকে মনে না করে থাকতে পারে? কিভাবে পারে? নাকি আমার মতোই কিছু করতে পারে না, অসহায়তা নিয়ে পুড়ে মরে? মানুষই একটু অন্যরকম ছিল। অল্প বয়সেই যেন অনেক বেশি ম্যাচিউর, বাবা মাকে ছেড়ে দূরে থাকার কারণেই নাকি কে জানে। ও অনেক কথাই চেপে রাখত, যা বোঝার সাধ্য কারোই ছিল না, আমারও না। কিন্তু হঠাৎ হঠাৎ সেই চেপে রাখা ব্যাপারগুলো কোনোভাবে বেরিয়ে আসলে নিজেকে অনেক বড় আহাম্মক মনে হতো। এরকমই একদিন হঠাৎ বলে বসল, নীরবদা, তুমি খুব নিষ্ঠুর, জানো? আমি ওর একটা হাত নিয়ে খেলতে খেলতে বললাম, কেন রে? আমি কি তোকে বিষ খাইয়েছি, নাকি তোর শাশুড়িকে সুইসাইড করার বুদ্ধি দিয়েছি? উফ, কি সব হাবিজাবি যে বলতে পারো তুমি! কখনো কি একটু সিরিয়াস হতে পারো না? আমি খুব সিরিয়াস এমন একটা ভাব নিয়ে বললাম, আচ্ছা যা, আর কোনো ফাজলামো না। তুই বল, নীরব কি নিষ্ঠুরতা করেছে তোর সাথে? পিটিয়ে ব্যাটার হাড়গোড় ভেঙে দেব। ধুর, আবার সেই অহেতুক কথা। আমি হেসে বললাম, আচ্ছা আচ্ছা, সরি, এই কান ধরলাম। এবার বল, আমি কি করেছি? কিচ্ছু করনি। সৌরভদার বিয়ের সময় খালামণি আমাদেরও বিয়ে দিতে চাইল, তুমিই তো রাজি হলে না। তখন বিয়েটা হয়ে গেলে কত ভালো হতো। ওর এই কথাটার অর্থ বোঝার কোনো চেষ্টাই সেদিন করেনি। রাগের চোটে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম সেদিন। কারণ মনে হলো, মানুষই যে এখন আবার এসব বলছে, তাহলে কাকে বুঝিয়েছিলাম ওদের বিয়ের দিন রাতে? ওর কি আমার উপর বিশ্বাস নেই নাকি? রাগের মাথায় বললাম, সেদিন বড় ভুল হয়ে গিয়েছিল, আজ বিয়ে করতে রাজি আছি, করবি? রাগ হলে সাধারণত আমি চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলতাম, একটু বেশি উত্তেজিত হতাম। কিন্তু তখন শান্তভাবে জিজ্ঞেস করাতেই বোধহয় ও আমার রাগটা ধরতে পারল না। ও রাজি হয়ে গেল, এবং আমিও সিদ্ধান্ত নিলাম, ওর যখন আমার ওপর বিশ্বাসই নেই, বিয়ে করেই ফেলি। এই একটা বিয়ে নিয়ে বারবার কথা শুনতে ভালো লাগে না। তার পরের দিন আমার কয়েকজন বন্ধু আর সৌরভ অনন্যাকে নিয়ে কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে ফেললাম। অল্প বয়সের ভুল যাকে বলে, এই বিয়েটাও সেরকমই কিছু ছিল। এরকম ভুল করতে বোধহয় কোনো যুক্তি লাগে না কোনো কারণ। লেগেছিল শুধু একজনের প্রচণ্ড অন্ধরাগ, আরেকজনের প্রচণ্ড আবেগময় কিছু স্বপ্ন। হ্যাঁ, আজ থেকে 18 বছর আগে ঠিক এই দিনেই বিয়ে করেছিলাম আমরা। মানসীর বয়স তখন 18 আর আমার 25 পেরিয়েছিল। বিয়ের পর আমার আর মানসীর মধ্যে কেমন একটা দূরত্বের সৃষ্টি হলো। আমি এমনিতেও বাসায় কম থাকতাম, তখন আরও বেড়ে গেল আমার বাইরে থাকা। রাত করে বাসায় ফিরে ওর সাথে কথা বলতাম না আগের মতো। মানসীও বুঝতে পারল আমি শুধু রাগের মাথায় ওকে বিয়ে করেছি, তা না হলে দূরে দূরে কেন থাকব? আসলে একসময় রাগটা কেটে গিয়েছিল, কিন্তু তখন আবার কিছু ভয়, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা জেঁকে ধরল আমাকে। মাকে কি জবাব দেব তার ভয়? মাকে লুকিয়ে প্রথম কিছু করলাম, কিন্তু দুশ্চিন্তা আর অনিশ্চয়তা কেন কাজ করছিল তা আজও জানি না আমি। এভাবেই কেটে গেল 5 দিন। এরপর বাবা অফিসের কাজে বাইরে গেল, মাও বাবার সঙ্গে গেল। বাসায় তখন আমরা 3 ভাই বোন, অনন্যা আর মানসী। প্রথম দিনই চাইলাম, যেহেতু বাবা মা বাড়িতে নেই, তাড়াতাড়ি বাসায় ফিরব, কিন্তু নানান কাজে দেরি হয়ে গেল। অবশ্য বেরিয়েছিলাম সন্ধ্যায়। সৌরভ যেহেতু বাসায় আছে, তাই আমি নিশ্চিন্তে আমার কাজ শেষ করে রাত 10টা নাগাদ বাসায় ফিরলাম। বাসায় ঢুকেই দেখলাম সৌরভ অনন্যা টিভি দেখছে। চারপাশে চোখ বুলিয়ে মানসীকে না দেখে নিজের ঘরে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসতেই অনন্যা বলল, দাদা, তোমাকে ভাত দিয়ে দিই? আমি অবাক হয়ে বললাম, এত তাড়াতাড়ি? হ্যাঁ, আসলে মা বাসায় নেই, বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে, আমাদের কারোরই ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি ঘুমোব। মানসী কোথায়? মানসী প্রচণ্ড মাথা ধরেছেও শুয়ে পড়েছে। আচ্ছা, প্রবলেম নেই, তোরা শুতে যা তো, আমি নিয়ে খেতে পারবো। না দাদা, আমি এটা করতে পারবো না। মানসী প্রচণ্ড মাথা ব্যথা নিয়েও তোমার জন্য বসেছিল। ওর ওই অবস্থা দেখে আমি জোর করে ওকে ঘুমোতে পাঠিয়েছি। কাল যদি জানতে পারে আমি তোমাকে খেতে দিইনি, তুমি নিজে নিয়ে খেয়েছ, তাহলে কেটে ফেলবে আমাকে। আরে ধুর, ওর কথা বাদ দে, তোর অসুস্থ শরীরে এত কষ্ট করতে হবে না, আমি নিয়ে খাবো। উফ, কিসের অসুস্থ? তোমাদের ভাব দেখলে মনে হয় পৃথিবীতে আমি প্রথম মেয়ে যে মা হচ্ছি। আমি হেসে বললাম, আচ্ছা দে, এখুনি খেয়ে নি, না হলে তো তুই ছাড়বি না। অনন্যা চলে গেল ভাত বাড়তে। সৌরভ বলল, বুঝলি দাদা, শাশুড়ির শোকে তার বউদের এতই দুরবস্থা যে আমাদের 10টার আগে ডিনার করতে হচ্ছে। আমি হেসে বললাম, কি আর করা, কয়েকদিনই তো, আয় খেয়ে নি। আমাদের সবার খাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ, তুই খা, গুড নাইট। এ কথা বলে সৌরভ চলে গেল নিজের ঘরে। আমি খেয়ে দিয়ে কিছুক্ষণ টিভি দেখলাম, তারপর 12টার দিকে শুতে গেলাম। ঘরে ঢুকে লাইট জ্বালাতেই চমকে উঠলাম, আমার বিছানার উপর মানসী বউ সেজে বসে আছে।
আমার বুঝতে বাকি রইল না যে বাসায় আসার পর থেকে যা ঘটেছে তার সবকিছুই পূর্বপ্রকল্পিত ছিল। খুব সম্ভব ওরা খেয়াল করছিল আমি মানসীর উপর রেগেছিলাম, আর আমার রাগ ভাঙাতেই মানসীকে এইভাবে আমার সামনে উপস্থাপন করল ওরা। বিছানায় গোলাপের পাপড়ি ছড়ানো ছিল, আর বিছানার পাশের সেন্টার টেবিলে ফুলদানিতে একগুচ্ছ রজনীগন্ধা। তবে এসব কিছু নয়, আমি শুধু দেখছিলাম মানসীকে। ও খুব সেজেছিল সেদিন। এর আগে কখনো ওকে এত সাজতে দেখিনি, তাই হয়তো জানা হয়নি ওকে সাজলে এত ভালো লাগে। আমি ওর কাছে গিয়ে ঠিক ওর সামনেই দাঁড়ালাম। আমাকে দেখে ও কি ভাবছিল কে জানে, তবে উঠে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কণ্ঠে বলেছিল, আমি কিছু করিনি, এসব সৌরভদার অনন্যার প্ল্যান, আমি ওদের অনেক নিষেধ করেছিলাম। মানসীর এসব কথা শোনার মতো অবস্থায় আমি ছিলাম না। আমি শুধু মন্ত্রমুগ্ধ হয়ে ওকে দেখছিলাম, যেন শৈলচূড়ার সূর্যোদয়ের সমস্ত আলো এসে ঠিকরে পড়েছিল ওর গায়ে। ওর একটা গালে হাত রেখে বললাম, তোকে অন্যরকম লাগছে, এত সেজেছিস যা। ও হয়তো এতেই বুঝে গিয়েছিল আমি আর রেগে নেই, তাই ওর ভয় কেটে গেল। আহ্লাদি কণ্ঠে বলল, ভালো লাগছে না তো? আমি জানি আমাকে সাজলে ভালো লাগে না। সৌরভদাকে এতবার করে বললাম আমি এত সাজব না, শুনলই না আমার কথা। আমি ওর মুখটা 2 হাতে ধরে বললাম, তাই মনে হচ্ছে? তাহলে কি আমি এমন ভ্যাবলার মতো তাকিয়ে থাকতাম তোর দিকে? তোরা মেয়েরা নাকি ছেলেদের দৃষ্টি দেখলেই বুঝতে পারে কোন ছেলে কেন তাকাচ্ছে? ও কোনো কথা বলল না। আমি আবার বললাম, পাগলি, তোকে আজ পরীর মতো লাগছে। তুই যে এত সুন্দর, আগে তো কখনো খেয়াল করিনি। এটা ফলস সৌন্দর্য, সেজেছি বলেই। আমি তো সত্যি সত্যি এত সুন্দর নই। কেউ যদি সুন্দর না হয়, সাজ তাকে সুন্দর করতে পারে না। সাজের কাজ হলো লুকিয়ে থাকা সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটানো। ও লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, হয়েছে হয়েছে, আর মিথ্যে বলে আমাকে খুশি করতে হবে না। আমি ওকে ছেড়ে বিছানার একপাশে বসলাম। আমার কি দায়ে পড়েছে যে তোকে খুশি করতে যাব? তুই তো আমারই, আজীবন মেয়াদ, তার উপর কদিন ধরে আবার রেজিস্ট্রিকৃত। তোকে পটানোরও আর দরকার নেই। ও কাছে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, তাই? তাহলে এখন কি করবে? অন্য মেয়েদের পটাবো, নিত্য নতুন। এ কথা শুনে মানুষই আমার চুল খামচে ধরল। বলল, একটা চুলও যদি রেখেছি আজকে তোমার। আমি ওকে থামালাম না, শুধু মাথাটা তুলে একদৃষ্টে ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। আমার সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যে হঠাৎ আমার চুলগুলো ছেড়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল অদ্ভুত দৃষ্টিতে, যেন এক আত্মসমর্পণ। আমার মনের ওই খুঁতখুঁতে দুশ্চিন্তা কোথায় উবে গেল কর্পূরের মতো, যেন আগুন পেয়ে গলে যাচ্ছে মোম। ওর শরীরের ঘ্রাণ পাচ্ছিলাম, কি মিষ্টি একটা ঘ্রাণ, নেশা নেশা। সত্যি ওই ঘ্রাণটার নেশা হয়ে গেছিল আমার। নেশা এখনও আছে, কিন্তু নেশা করা হয় না আর। নীরব ইস্তিয়াক, 22 ফেব্রুয়ারি 2016। ডায়েরি বন্ধ করে অর্পি বলল, এটা কিভাবে সম্ভব? চাচু মেয়েটাকে বিয়ে করেছিল, সবাই সবকিছু জানত, আর এখন এরকম কারোর কথা আমরা জানিও না। অদ্রি চিন্তিত মুখে বলল, আমার কি মনে হয় জানিস, চাচু খুব বেশি ভালোবাসত মেয়েটাকে। লেখাগুলো অন্তত তাই বলছে। ব্রেকআপের ব্যাপারটা বোধহয় মানতে পারেনি, তাই সবাইকে বলে দিয়েছে ওর কোনো চিহ্ন না রাখতে, ওর ব্যাপারে কোনো আলোচনা না করতে। সেটা হতে পারে, কিন্তু তাই যদি হয়, নিজেই কেন তার ব্যাপারে এত কথা লিখবে? হয়তো সবাইকে বোঝাতে চায় সে ভালো আছে, তাছাড়া নিজের মন হালকা করারও একটা ব্যাপার আছে। হয়তো কাউকেই বলতে পারে না, তাই নির্বাক ডায়েরিতে লিখছে। তাও ঠিক। একটা জিনিস খেয়াল করেছিস, দাদুকে মেয়েটা খালামণি বলতো। হ্যাঁ, সেটা আমিও খেয়াল করেছি, কিন্তু দাদুর তো একটাই বোন যে ক্যানাডাতে থাকে তার মেয়ের কাছে। চোখ মুখ উজ্জ্বল করে অর্পি জিজ্ঞেস করল, হ্যাঁ, আচ্ছা আপ্পি, ওই মেয়েটাই মানুষই নয় তো? হতেই পারে, নিজের আপন বোনের মেয়ে বলেই এত আদর করত। চাচু কোথার জন্য লিখেছে না, মানসিক কাঁদছে, এটা টের পেলে দাদু চাচুকে আস্ত রাখবে না, এই ধরনের কিছু? অদ্রির কপালে চিন্তার ছাপ। বলল, তুই একদম ঠিক বলেছিস, সে হতে পারে। আমরা কিন্তু কখনো তাকে দেখিনি, এমনকি দাদুর বোনকেও দেখিনি, কখনো আমাদের বাড়িতে আসেনি, অথচ দাদুর আপন বোন। এমনটা তো হতেই পারে যে নিজেদের ছেলেমেয়েদের প্রেম বিয়ে এসব নিয়ে দুই বোনের মধ্যে ঝামেলা হয়েছে। চাচু কিন্তু এক জায়গায় লিখেছে যে ওদের বিয়েটা ছিল ছোট বয়সের ভুল। হ্যাঁ আপ্পি, আর চাচুর সাথে ব্রেকআপের পর সে ক্যানাডাতে চলে গেছে। কিন্তু সে আমাদের বাসায় কেন থাকতো সেটাই মাথায় ঢুকছে না। কোনো কারণ হয়তো ছিল, বাদ দে সে কথা, অন্তত পরিচয় তো পাওয়া গেল। বিজয়ের হাসি ফুটল অর্পির মুখে। অদ্রি ঘড়িটা দেখে নিয়ে বলল, রাত কত হয়েছে খেয়াল করেছিস? 1:40 বাজে। নিজেরা আলোচনা না করে পরের পাতাগুলো পড়ি, আরও অনেক কিছুই জানতে পারব। 5। ডায়েরি খুলে আবার পড়তে শুরু করল দুজন। আমি আর সৌরভ 2 ভাই হলেও তার চেয়ে বেশি ছিলাম বন্ধু। আমার 1 বছরের ছোট,
কিন্তু পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই ছিল একসাথে। ছোটবেলা থেকেই একই ক্লাসে পড়েছি, একই জামাকাপড় শেয়ার করেছি, একই মেয়ের পেছনে লাইন মেরেছি। মানুষই তখন বাচ্চা মেয়ে ছিল, ভালোবাসার কথাও ভাবিনি। আমরা দুই ভাই যেভাবে বড় হয়ে উঠেছি, জানি না সেই জীবনের স্বাদ আর কয়জন পেয়েছে। বাবা মা কখনো কোনো কিছুতে বাধা দেয়নি। মা যদিও একটু নরম মনের মানুষ আর কিছুটা ভীতু। ওই আর কি, সব মায়েরা যেমন হয় তেমনই। আমরা যতক্ষণ বাইরে থাকতাম, মা প্রাণটা হাতে নিয়ে বসে থাকত। তবু বাবা সবসময় বলতো আমার ছেলেরা বড় হবে বাঁধন ছাড়া। আমরা ছিলাম ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয়। শুধু আমরা দুজনই না, আমাদের সাথে এরকম আরও কয়েকজন পাগল বন্ধু ছিল। আমরা কত রকম অ্যাডভেঞ্চার যে করতাম। সাইকেল নিয়ে সারা বাংলাদেশ ঘোরার স্বপ্ন ছিল একসময়। স্বপ্ন পূরণের নেশায় সাইকেল নিয়ে কোথায় কোথায় চলে যেতাম। সাঁতার কেটে পার হয়েছি বিশাল বিশাল কত নদী। আমাদের আরেকটা পছন্দের কাজ ছিল রাতের ঢাকায় সাইকেল চালানো। কি মজার যে ছিল ব্যাপারগুলো, ভাষায় প্রকাশ করার মতো না। মাঝরাত পর্যন্ত খালি রাস্তায় সাইকেল চালিয়ে তারপর বাসায় ফিরতাম, আর আড্ডাবাজি তো ছিলই। মেডিকেলে ভর্তি হওয়ার পর অবশ্য এসব পাগলামি একটু কমাতে হয়েছে। পড়াশোনা করেই কুল পেতাম না, তবে একেবারে ছেড়ে দিইনি কখনোই। বাসায় ফিরতে ফিরতে আমার বেশ রাত হয়ে যেত। সৌরভ অবশ্য বিয়ের পর আমাদের দলে আর ছিল না। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার কারণে সবসময় বন্ধুদের ঠাট্টা টিট করে শিকার হতে হয়েছে ওকে। তবে সেটা আমাদের মতো সব বারমুখ পুরুষ মানুষকেই কোনো না কোনো কারণে হতে হয়, বিশেষ করে বউয়ের জন্য। মেয়েরা ওই বেশি রাত করে বাড়ি ফেরাটা যে কেন মানতে পারে না, তা শুধু ওরাই জানে আর বিধাতা জানে। আমার মানুষই কিন্তু ওরকম ছিল না। সৎ ক্ষেত্রেই ও অন্য মেয়েদের থেকে আলাদা ছিল। অনেকটা সাধারণের মধ্যে অসাধারণ। ঝগড়া করত, চিৎকার করত, অভিমান করত, আবার মূর্তির মতো অনুভূতিহীন হওয়ার ভানও করত, কিন্তু রাগ করতে পারত না। আর আমার রাত করে বাসায় ফেরা নিয়েও ওর বলার কিছু ছিল না কখনো। হতে পারে ছোটবেলা থেকেই আমাকে এভাবে দেখে আসছে তাই, কিংবা ও এসব নিয়ে ঘাটাঘাটি করবার মতো মেয়েই না। কোথায় গেলাম কি করলাম কিছুই জিজ্ঞেস করত না কখনো, কিন্তু আমি নিজ থেকে যখন বলতাম খুব আগ্রহ নিয়ে শুনত। আমার কাছে মেইন গেটের তালার ডিপ্লিকেট চাবি থাকত, তাই আমার বাসায় ঢুকতে কোনো সমস্যা হতো না। আর বাসায় ঢুকেই যে দৃশ্য দেখতাম, তা দেখে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। মানসী আমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। কখনো খাওয়ার টেবিলে মাথা দিয়েই ঘুমিয়ে পড়েছে, কখনো সোফায় হেলান দিয়ে টিভি দেখতে দেখতে টিভি চলছে। আমি ওকে কত বলেছি, এসবের কোনো মানে হয়? তুই কেন আমার জন্য জেগে থাকিস? তুই ঘুমিয়ে পড়তে পারিস না? ও বলতো, আমি ঘুমালে তোমাকে খেতে দেবে কে? দেওয়ার কি আছে, টেবিলে সব ঢেকে রেখে দিবি, আমি এসে নিয়ে খাবো। বিড়াল মনে হয় তোমার বন্ধু লাগে যে তোমার জন্য সব রেখে দেবে? তাছাড়া তুমি তো ঠান্ডা ভাত খেতে পারো না, আমি ঘুমালে গরম ভাতটা কোথায় পাবে শুনি? কে বলেছে পারি না? অবশ্যই পারি, এখন থেকে আমি ঠান্ডা ভাতই খাবো। না গো, এ কথা বলো না। আমি জানি ঠান্ডা ভাত তোমার গলায় আটকে যায়। দুপুরে তো ক্যাম্পাসেই থাকো আর হাবিজাবি খাও, সারাদিন পর গরম ভাত দেখলেই তোমার চোখে মুখে যে একটা তৃপ্তি দেখতে পাই, সেটা থেকে আমাকে বঞ্চিত করো না। এর ওই না গো হ্যাঁ গো বলাটার মধ্যেও অন্যরকম একটা ব্যাপার ছিল। নর্মালি এসব যদি অন্য কারো মুখে শুনতাম, হয়তো হেসে গড়াগড়ি খেতাম, ব্যাকডেটেড বলতাম, কিন্তু ওর মুখে কেমন যেন মানিয়ে যেত আর স্বাভাবিক লাগত। তারপর আমি বলতাম, আচ্ছা বুঝলাম, কিন্তু অন্তত ঘুমিয়ে তো থাকতে পারিস, আমি এসে না হয় ডেকে নিলাম। ঘুমিয়েই তো থাকি। সেটা তো ইচ্ছে করে না, চেয়ারে বসে টেবিলে মাথা রেখে সোফায় হেলান দিয়ে টিভি দেখতে দেখতে অবশেষে ঘুমিয়ে পড়া। ঘরে গিয়ে বিছানায় আরাম করে ঘুমিয়ে থাকা যায় না? ইস, আমি যেন চিনি না তোমাকে। ওভাবে ঘুমালে তুমি জীবনেও আমাকে ডাকতে পারবে না, মায়া লাগবে। আমি অবাক হয়ে বলতাম, মায়া তোর জন্য? হাসালি। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, তোমার সবটাই আমার জানা। কোন কথা থেকে কোন কথায় চলে গেছি। যাই হোক, একদিন আমাকেও ঘরমুখো হতে হলো। ঘটনাটা মনে পড়ছে আজ। সাইকেল ট্রিপে গিয়েছিলাম গাজীপুর। ফিরতে ফিরতে রাত প্রায় 2টো বেজে গিয়েছিল। বাসায় ঢুকে খুব অবাক হলাম। সব অন্ধকার। প্রতিদিন বাইরের লাইট জ্বালানো থাকে, ড্রয়িং রুমের লাইট জ্বালানো থাকে। আজকে কি হলো? জুতো খুলতে খুলতে এসব ভাবছিলাম, হঠাৎ ডাইনিং রুমের লাইট জ্বলে উঠল আর আমি মানসীকে দেখতে পেলাম।
এক পলকেই খেয়াল করলাম ওর চোখ ফোলা। কেঁদেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার মানে বাসায় কিছু হয়েছে। কিন্তু কি হয়েছে? আমি কিছু বলার আগেই ও বলল, ফ্রেশ হয়ে এসো, খেতে দিচ্ছি। আমি আর কোনো কথা না বলে তাই করলাম। খেতে বসে জিজ্ঞেস করলাম, তুই নিচ্ছিস না কেন? আমি খেয়েছি, তুমি খাও। তুই যে আমাকে রেখে খাস না সেটা তো জানি, মিথ্যে বলছিস কেন? কখনো খাইনি বলে যে কখনো খেতে পারবো না এমন তো না। তা ঠিক, কিন্তু তুই খাসনি তা আমি খুব ভালো জানি। আয় আমার কাছে, আমি খাইয়ে দিচ্ছি। আমার খেতে ইচ্ছে করছে না। কেন? এমনি। কি হয়েছে বলতো? কিছু হয়নি। তাহলে কেঁদেছিস কেন? কেঁদেছি তোমাকে কে বলল? কারো বলা লাগবে কেন? তোর চোখ দেখেই তো বুঝতে পাচ্ছি। মানুষই কোনো কথা বলল না, অন্যদিকে তাকিয়ে রইল। আমি বললাম, সব লাইট অফ কেন ছিল? সেটা সকাল হলেই বুঝতে পারবে। কেন, এখন বলতে তোর অসুবিধা কি? খালামণি লাইট অফ করে দিয়ে আমাকে ঘুমিয়ে পড়তে বলেছে, আর তোমার জন্য প্রতিদিন এভাবে বসে থাকতে নিষেধ করেছে। কিন্তু মা এত খেপল কেন? আমার দেরি করে ফেরাটা তো নতুন কিছু না, রোজই তো দেরি করে ফিরি। বাহ, কখনো কিছু বলে না মানে কি তোমার এই কাজগুলো তার খুব পছন্দ? আমি চুপ করে রইলাম। ও আবার বলল, দেখো, ছেলের সম্পর্কে খারাপ মন্তব্য শুনতে কোনো মায়েরই ভালো লাগে না। আমি বললাম, কি করব বল, আমি তো ছোটবেলা থেকেই এরকম। ও অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবছিল। আমি ভাত মেখে ও মুখের সামনে ধরে বললাম, আচ্ছা যাই হোক, এখন খেয়ে নে। তুমি খাও, আমার ইচ্ছে নেই। ওর এ কথায় আমার প্রচণ্ড রাগ হলো, তাই না খেয়েই উঠে যাচ্ছিলাম। ও আমাকে থামিয়ে বলল, সরি, এসো আমাকে খাইয়ে দাও। আমি আবার বসলাম। ওকে খাইয়ে দিতে দিতে বললাম, সবই তোদের স্বভাবের দোষ, জল ঘোলা করে না খেলে ভালো লাগে না। ও আর কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল। ওকে খাইয়ে দিতে দিতে আমিও খেয়ে নিলাম। খাওয়া শেষ হলে আমি ওকে জিজ্ঞেস করলাম, সবই তো বুঝলাম, মা রাগ করেছে, কিন্তু তোর কান্নার রহস্যটা কি শুনি? আমার কোনো কান্নার রহস্য নেই। আমার কাছে মিথ্যে বলিস না, সত্যি কথাটা এক্ষুনি বল, না হলে এখানেই সারা রাত দাঁড়িয়ে থাকব। ইস, তুমি এত পাগলামি কেন করো? আমি সত্যিটা বলতে বলেছি। ও আমার দিকে তাকিয়ে বলল, খালামণির ধারণাটাই বোধহয় ঠিক। কোন ধারণাটা? ওই যে উনি মনে করেন আমি ইচ্ছে করলেই তোমার রাত করে বাসায় ফেরাটা বন্ধ করতে পারি, ইচ্ছে করলেই তোমার সিগারেট খাওয়া বন্ধ করতে পারি, ইচ্ছে করলেই তোমার সব বাউন্ডেলেপন আমি ছাড়াতে পারি। কিন্তু আমি কিছু বলি না তোমাকে, কারণ আমি তোমার ভালোবাসায় অন্ধ। এতটাই অন্ধ যে ঠিক ভুল কিছু বুঝি না। তুমি যা করো তাই ঠিক মনে করি। যে ছেলে মায়ের কথা শোনে না, সে ছেলে বউয়ের কথা শুনবে? তাছাড়া মা তো জানেও না আমাদের বিয়ের কথা। মানুষই আমার দিকে তাকিয়ে ঠান্ডা দৃষ্টিতে বলল, বিয়ের কথা না জানলেও সম্পর্কের কথা তো জানে। সবাই পারে, শুধু আমিই পারি না। খালামণি আগেও অনেকবার বলেছে এসব। আর বলবেই না কেন, অনন্যা তো পেরেছে। সৌরভদা একসময় তোমারই মতো ছিল, এখনো কি আছে? নেই তো। অনন্যা তো ঠিক পেরেছে, আমি পারিনি, এটা আমার ব্যর্থতা। কথাগুলো বলতে বলতেই কেঁদে ফেলল মানুষই। এবার আমি বুঝতে পারলাম সমস্যাটা আসলে কোথায়। ওর চোখের জল মুছে দিয়ে বললাম, কেঁদিস না প্লিজ। সাথে সাথেও আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগল। ব্যাস, দিশেহারা লাগলো আমার। এর চেয়ে বড় অস্ত্র আর কি লাগে? ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, এতদিন এসব ব্যাপারে বলিসনি কেন কিছু? সব নিজের মধ্যে চাপিয়ে রাখিস? জানিস তো না বললে কিছু বুঝতে পারি না, তবু কেন বলিস না? আমার সেই ক্ষমতাটাই তো নেই। মানুষই আমাকে আরও শক্ত করে ধরে কাঁদতে লাগল। কতদিনের জমানো কান্না ছিল কে জানে। আমি ওর কপালে একটা চুমু খেয়ে বললাম, কাল থেকে তাড়াতাড়ি ফিরব। সিগারেটটা এখনই ছাড়তে পারবো না, তবে কমিয়ে দেব, প্রমিস। আর এখন থেকে সব কথা আমাকে বলবি। এবারের মতো মাফ করে দে। আমি বুঝতে পারিনি। সত্যিই আমি ওকে কখনো বুঝতে পারিনি। ও যে এত অভিমানী তা যদি আগে বুঝতাম, তাহলে সব ছাড়িয়ে ছুড়ে আমি শুধু ওকে বোঝার চেষ্টা করতাম। কবে কখন থেকে আমাদের সম্পর্ক শুরু হয়েছিল আমরা নিজেরাও জানতাম না। প্রথমে কিন্তু কেউ কাউকে বলিও নি ভালোবাসার কথা। তবু এই না বলা কথাটি আমরা দুজনেই হৃদয় দিয়ে উপলব্ধি করতে পেরেছিলাম। সেই ১৫ বছর বয়স থেকে ও মায়ের কাছ থেকে আমার পছন্দের সব রান্না শিখেছে। আমি অসুস্থ হলে লুকিয়ে লুকিয়ে আমার ঘরে এসে সারা রাত আমার পাশে বসে কেঁদেছে। অদ্ভুত, এমন তো না যে ও কাঁদলেই আমি সুস্থ হয়ে যাব, তবু কেঁদেছে। অথচ ও অসুস্থ হলে আমি বিন্দুমাত্র বিচলিত হইনি। কেন জানি? আসলে ও আমার জন্য কি কি করেছে,
কিরকম করে ভালোবেসেছে তা আমি লিখে শেষ করতে পারবো না। সত্যি ওর মতো মেয়ে যার জীবনে আসবে তার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর নেই। কিন্তু দুঃখের বিষয় এই যে পাগলিটা যতদিন আমার কাছে ছিল আমি বুঝতে পারিনি যে আমি কতটা সৌভাগ্যবান। যত্ন করিনি ওকে। যত্ন করব কি, ওকে যে কতটা ভালোবাসি তা তো ওকে হারিয়ে বুঝেছি। কিন্তু যে মানুষটা আমাকে ওইভাবে ভালোবেসেছে একটা দিন চোখের আড়াল হলে পাগল হয়ে গেছে, আমার বাহুতে মাথা রেখে না ঘুমালে যার ঘুম হয়নি, সেই মানুষটা আমাকে ছেড়ে আছে কিভাবে এতগুলো বছর। মেয়েরা বোধহয় এমনই, যখন যেখানে থাকে সেখানেই মানিয়ে নিতে পারে। নীরব ইশতিয়াক, 18 মার্চ 2016। তখন আমার ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা চলছিল। রাত জেগে পড়তাম বলে মানুষই আমার ঘরে আসত না। ও আর মোনালিসা একসাথে থাকত। আমার ঘরের পাশের ঘরটাই ওদের ছিল। 2 ঘরের একটা কমন বারান্দা ছিল। সেই নতুন বারান্দা দিয়েই আমার আর ওর সম্পর্কের যত চোরাকারবারি চলত। মোনালিসা টের পেলেও কাউকে কখনো বলেনি। সেদিন খুব মিস করছিলাম ওকে, তাই বারান্দায় গেলাম ডাকতে। গিয়ে দেখি ও বারান্দায় অদ্রিকে বুকে শুইয়ে হাঁটাহাঁটি করছে। রাত তখন প্রায় 2:45 বাজে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এত রাতে হাঁটছিস, ঘুমাসনি কেন? ও ফিসফিসিয়ে বলল, শ্, হাসতে কথা বলো, অদ্রি উঠে যাবে। কত কষ্টে ঘুম পাড়িয়েছি জানো? ভালো করেছিস। এখন ওকে রেখে আয়, পড়তে পড়তে বোর হয়ে গেছি। এখন আমার তোকে দরকার। পাগল হয়েছ? ওকে বুকে নিয়ে হেঁটে হেঁটে ঘুম না পাড়ালেও ঘুমায় না, আর ঘুমানোর পর কোল থেকে নামিয়ে বিছানায় শোয়ালে চিৎকার করে সারা বাড়ি মাথা তুলবে। ও যতক্ষণ ঘুমায় কোলেই ঘুমায়। খুব কোল চিনেছে পুচকুটা। এই কথা বলেই অদ্রির মাথায় একটা চুমু খেলো মানুষই। আমি ওকে বললাম, এত কোল চিনলে ওর মায়ের কাছে দিয়ে আয়, তোর এত দায় কিসের? কি বলছো তুমি? তুমি জানো না অনন্যা ওকে ঘুম পাড়াতে পারে না। এই কাজটা খালামণি না হয় আমাকেই করতে হয়। মা যখন হয়েছে সব পারবে, না পারলে মা হয়েছে কেন? ছি, কি কথার ছিরি! এসব বলছো কি করে? কেন বলবো না? দিন নেই রাত নেই সবসময় দেখি তুই এটাকে কোলে নিয়ে টিকটিক করে ঘুরঘুর করিস। মার চেয়ে মাসির দরদ বেশি। এই সব ন্যাকামি আমার একদম পছন্দ না। ছি, কি পচা হয়ে গেছো তুমি! কি ভীষণ স্বার্থপর! একটা রাত বউকে কাছে পাবে না বলে এরকম কথা বলছো? দেখ মানসী, আমি তোকে ডাকতে এসেছিলাম ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে অদ্রির জন্য তুই যেতে পারবি না, তাই আমি এসব বলছি। তাহলে কেন বলছো? পরের বাচ্চা নিয়ে এত বাড়াবাড়ি করাটা ঠিক না। পরে ওর মা কিছু বললে প্রচণ্ড কষ্ট পাবি, সেই জন্যই বলেছি। তুমি যে কি বলো না, অনন্যা কি বলবে আবার? অনেক কিছুই বলতে পারে। যেমন ধরো হয়তো বলবে, অদ্রি তোর বাচ্চা না আমার বাচ্চা। কিংবা ধরো, একটা বাচ্চার জন্ম দিয়ে দেখেছিস কেমন লাগে? মা তো হোসনি, বুঝবি কি করে এইসব? যাহ, তুমি একটা পাগল। অনন্যা বুঝি সেরকম মেয়ে? তাছাড়া ও আমার বেস্ট ফ্রেন্ড। ওর বাচ্চা আমার বাচ্চা, এবং আমার বাচ্চা ওর বাচ্চা সব একই কথা। আমি মানুষের পেছনে দাঁড়িয়ে ওর গলাটা জড়িয়ে ধরে কানের কাছটা একটা চুমু খেয়ে বললাম, এসব কথা বলতে সেরকম মেয়ে হওয়া লাগে না। পরিস্থিতি সেরকম হলে এসব কথা তুমিও বলতে পারো। মেয়েরা বড্ড পজিটিভ হয়। তুমি করে বললে কেন? মাঝে মাঝে বললে কি হয়? তোমাকে কতবার বলেছি তুমি করে বললে আমার ভালো লাগে না, মনে হয় যেন দূরে সরে যাচ্ছ। দূরেই তো সরিয়ে দিচ্ছিস, তাও আবার পরের বাচ্চার জন্য। নিজের বাচ্চা হলে না জানি তুই কি করতিস। ও রেগে গিয়ে বলল, নীরবদা, তুমি কি বলো তো, একটা বাচ্চাকে হিংসা করছো? আচ্ছা বাবা, সরি। আপনি কি এখনো হাঁটবেন নাকি একটু শোবেন? শোবো, কিন্তু ওকে বুকে জড়িয়ে রাখতে হবে। শরীরের ওম না পেলেও ঘুমাতে পারে না। সে তো আমিও পারতাম না। তোর এই পুচকু এসে আমার সম্পত্তিতে ভাগ বসালো। মোটেও না, তোমার পরীক্ষা বলে আমি তোমার ঘরে খুব একটা আসি না, যাতে আমার ডিস্টার্ব না হয়। হ্যাঁ, আর তুই আমার কাছে না থাকলে তোর কথা ভেবে ভেবে যে আমার পড়ার ডিস্টার্ব হয় তখন? আমার কথা এত ভাবতে হবে কেন? আমি কি ভেগে যাচ্ছি নাকি? আচ্ছা বাদ দে তো, এখন চল আজকে আমার ঘরে ঘুমাবি। সমস্যা নাই, তোর বাচ্চা তোর বুকেই থাকবে। অদ্রিকে নিয়ে তোমার ঘরে ঘুমালে তোমার তো কোনো লাভ নেই। 1 সেকেন্ডের জন্য ওকে কোল থেকে নামাতে পারবো না। আপাতত দীর্ঘমেয়াদী লাভ না হলেও চলবে। তোর চুল আর শরীরে ঘ্রাণ পেলেই আমার ঘুমটা আরামের হবে। লাভ এই একটাই, এত রাত পর্যন্ত পড়ার পর একটু আরামে ঘুমানো দরকার।
তারপর লাইট অফ করে সেদিন ও আমার পাশে শুয়ে পড়েছিল। আমিও একটু একটু করে ওর কাছে গিয়ে ওকে এমনভাবে জড়িয়ে ধরলাম যাতে অদ্রির ঘুমটা না ভেঙে যায়। অন্ধকারেও আবছা আলোয় টের পেলাম ও মিটমিট করে হাসছিল। কিন্তু কেন হাসছিল? ও কি তবে এরকম কিছুই চাইছিল? তার বেশ কিছুদিন পরের ঘটনা। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। পাশেই মানসী অদ্রিকে খাওয়ানোর চেষ্টা করছে, আর অনন্যা পাশে বসেই মায়ের কাছে সোয়েটার বোনা শিখছে। অদ্রি এত দুষ্টুমি করছিল, খেতে তো চাইছেই না, উল্টো মানসীকে হাঁপিয়ে তুলেছিল। হঠাৎ মানসী রেগে গিয়ে অদ্রিকে একটা চড় মেরে বলল, আমাকে আর কত ঝালাবি তুই? অদ্রি ভ্যাঁ করে কেঁদে ফেলল। কিছু বোঝার আগেই অনন্যা লাফিয়ে পড়ে অদ্রিকে কোলে তুলে নিয়ে বলল, আমার বাচ্চাকে মারার সাহস তুই কোত্থেকে পেলি? ওর খেতে ইচ্ছে করলে খাবে, ইচ্ছে না করলে খাবে না। এখানে তুই বলার কে? তোর হাতে দিয়েছি বলে তুই যা ইচ্ছা তাই করবি? কোনো জানোয়ারও তো এইটুকু বাচ্চার গায়ে হাত তুলতে পারবে না। খবরদার বলছি, এরপর থেকে আমার মেয়ের কোনো ব্যাপারে নাক গলাতে আসবি না। একদমে কথাগুলো বলে অনন্যা অদ্রিকে নিয়ে নিজের ঘরে চলে গেল। মানসী এতক্ষণ হাঁ করে চেয়ে কথাগুলো শুনছিল। অনন্যা চলে যেতেই হাঁটুতে মুখ গুজে কেঁদে ফেলল মানসী। মা আর আমি ওর কাছে গিয়ে বসলাম। মা ওর মাথায় হাত রেখে বলল, কাঁদছিস কেন মা? সংসারে এরকম কত কি হয়, কাছের মানুষরাই আমাদের বুঝে না বুঝে কষ্ট দেয়, এসব নিয়ে মন খারাপ করলে চলে না। মানসী ওর স্বভাব সুলভ চুপচাপ কেঁদে গেল, কোনো কথা বলল না। মা আবার বোঝালো, লক্ষ্মী মা আমার, কাঁদিস না, ও ছোট মানুষ, বুঝতে পারেনি। হ্যাঁ, বয়সে তোরা সমান, তবে তোর মতো ম্যাচিওরিটি তোর আসেনি। তাছাড়া ওর মেয়েকে মেরেছিস, ওর একটু খারাপ লাগবে। আমি তখন অবধি চুপ করেই ছিলাম। এবার বললাম, তোর এই কান্নাটা দেখতে চাহিনি বলেই সেদিন ওই কথাগুলো বলেছিলাম। নীরব ইশতিয়াক, 21শে মার্চ 2016। এতক্ষণ পড়ছিল বলে কেউ কারোর দিকে তাকায়নি। পড়া শেষ করে অদ্রির দিকে তাকিয়েই অর্পি চমকে উঠল। অদ্রি, কাঁদছি। 7। অর্পি বলল, আপি কাঁদছিস কেন? ঠিক বুঝতে পারছি না কেন এত কান্না পাচ্ছে। যে মানুষটা আমাকে এত আদর করত, তার সম্পর্কে কিছুই জানি না, সেজন্য নাকি অন্য কিছু? অর্পি বোনকে কাঁদতে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেছে। কি বলবে বুঝতে পারছে না। বলল, আপি রাত 2:30 বাজে, তুই এভাবে কাঁদলে তো পড়ে শেষ করতে পারবো না। আমি ঠিক আছি, পরের পৃষ্ঠায় যা। অর্পি পৃষ্ঠা উল্টালো। দিহান বড় হচ্ছে, আমি বাবা হিসেবে সব দায়িত্বই পালন করছি, ওকে সময়ও দিচ্ছি, কিন্তু ওর সাথে বাপ ছেলের কোনো আন্তরিক সম্পর্ক তৈরি হচ্ছে না। দিহান আমাকে ভয় পায়, পার্থপক্ষে ধারে কাছে আসে না। আমি দিহানকে প্রচণ্ড ভালোবাসি, অথচ কেন যেন প্রকাশ করতে পারি না। ও যেদিন পৃথিবীতে এসেছিল সেদিন আমি ওকে কোলে নেয়ার পর দ্বিতীয়া বলেছিল, বলো তো তোমার কোলে কে? আমি হেসে বলেছিলাম, কে আদার, দিহান। ওর আসল পরিচয় জানো? মানে? দ্বিতীয়া বলেছিল, ওর আসল পরিচয় হলো ও দ্বিতীয়া, মানসী এবং নীরদের ছেলে। দ্বিতীয়া, মানসী আর আমার সন্তান। কনসেপ্টটা কি দারুণ না? ওকে কোলে নিয়ে সেদিন আমার এক অদ্ভুত অনুভূতি হয়েছিল, যা বর্ণনা করার ভাষা আমার জানা নেই। আমার সন্তান, এই কথাটা ভাবলে আমার দিহানের আগে তুলতুলের কথা মনে হয়। তুলতুল আমার প্রথম সন্তান, সেজন্যই বোধহয়। এই পর্যন্ত পড়ে অর্পির চোখ ছানাবড়া হয়ে গেল। বলল, তুলতুলটা কে? পড়লি তো, চাচুর মেয়ে। তাহলে সে এখন কোথায়? উফ অর্পি, তুই যতটুকু পড়েছিস আমিও তো ততটুকুই পড়েছি, তাই না? চুপচাপ পড় তো। ওরা আবার পড়া শুরু করল। তুলতুল আমার মেয়ে, আমার আর মানসীর মেয়ে। ওকে এই পৃথিবীতে আসার ভিসা আমরা দিতে পারিনি ঠিকই, কিন্তু ওর অস্তিত্ব তখনও ছিল, এখনও আছে। মানসী খুব বাচ্চা কাচ্চা পছন্দ করত। আমাকে সবসময় বলতো, আমাদের একটা মেয়ে হবে, এমন হবে তেমন হবে, ওকে নিয়ে আমরা এটা করব ওটা করব, এভাবে সাজাবো ওভাবে সাজাবো। একসময় ওর এসব প্ল্যানিংয়ে নিজের অজান্তেই আমিও যোগ দিলাম। একদিন বিকেলবেলা বিছানায় হেলান দিয়ে বই পড়ছিলাম। বইয়ে এতই মগ্ন ছিলাম, মানসী যে কখন এসে আমার পাশে বসেছে খেয়ালই করিনি। হঠাৎ শুনতে পেলাম ও বলছে, বইটা কি আমার থেকেও সুন্দর? আমি হেসে বললাম, তাই সুন্দরী এতক্ষণ কোথায় ছিল? শোনো না, বইটা একটু রাখো তো, তোমার সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আছে।
বল, শুনছি। থাক, তোমার শুনতে হবে না, তুমি বই পড়ো। আরে কই যাচ্ছিস? এই রেখে দিলাম, এবার বল। একটু গালটা টিপে দিয়ে বললাম, খালি রাগ না। মানুষই খুব সংকোচ করে যেটুকু বলল সেটা হলো, না মানে একটা কথা আর কি, তোমার সাথে শেয়ার করা দরকার। এত আমতা আমতা করছিস কেন? বল, কি বলবি? মানুষই লজ্জা পাচ্ছিল। আমার মাথায় কিছু আসলো না যে মেয়েটা সারা রাত আমার বুকে লেপ্টে থাকতে ভালোবাসে, যার অজানা কিছুই নেই আমার, তার এমন কি কথা থাকতে পারে যা বলতে লজ্জা একেবারে মরে যাচ্ছে। আমি ওর একটা হাত আমার বুকে চেপে ধরে বললাম, আমাকে এত লজ্জা পাওয়ার কি আছে? পাগলি, বল তো। কই লজ্জা পাচ্ছি না তো। লাল হয়ে গেছিস অলরেডি। কালোরা লজ্জা পেলে লাল হয় না। অহেতুক কথা বলিস না, যেটা বলতে এসেছিস সেটা বল। না মানে থাক, আরেকদিন বলবো। এই বলে ও উঠে যাচ্ছিল। আমি ওকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে বললাম, এখন আই কন্ট্যাক্ট হবে না, তাই লজ্জার কোনো কারণ দেখছি না। এবার তো বল। আমাকে একটু ভালো করে দেখো না, চেক আপ করো। কেন? তোরা না কি হলো? কোনো সমস্যা? হ্যাঁ, অনেক সমস্যাই হচ্ছে। আমার কেমন যেন লাগছে গো। একটু ভালো করে দেখো না, আমার পেটে বাচ্চা এলো কিনা। হাসতে হাসতে আমার দম বন্ধ হবার জোগাড়। কোনো রকমে বললাম, তোর এমন কেন মনে হচ্ছে? মানুষই খুব অভিমান করে বলেছিল, সব কিছুতেই তোমার ঠাট্টা। আমার ওরকম মনে হলে বলেই তো বললাম। যাও, কথাই বলবো না। আচ্ছা বাবা, সরি। শোনো শোনো, তোর তো বাচ্চা কাচ্চা খুব পছন্দ, তাই এসব মনে হয়। তার উপর তোর বেস্ট ফ্রেন্ড এক বাচ্চার মা হয়ে গেছে, তোরও তাই। আমাকে কথা শেষ না করতে দেই মানুষই বলল, আন্দাজে কথা বলছো কেন? খুব বড় ডাক্তার হয়ে গেছো। আন্দাজে বলবো কেন? তুই প্রেগনেন্ট হলে তোকে দেখেই বুঝবো আমি। তাছাড়া আমি বাপ হচ্ছি কিনা সেটা আমি জানবো না? মানুষই চুপ। আমি আবার বললাম, লক্ষণ যদি কিছু থেকে থাকে সেটা অন্য কারণে, দুদিনে ঠিক হয়ে যাবে। ও এবারও কিছু বলল না, চুপ করে আমার বাহুডোরে বসে রইল। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, খুব মা হতে ইচ্ছে করে বুঝি? তুমি বোঝো না কিছু। আমি হেসে বললাম, আমার ইন্টার্নশিপ তো প্রায় শেষ, এরপর একটা চাকরি হয়ে গেলে সবাইকে জানিয়ে আমার বিয়ে করব, তারপর আর তোর মা হওয়া আটকাই কে? ধ্যাত, তুমি না। পাগলি, এই কটা দিন অপেক্ষা করতে পারবি না? তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো। হুহ, এগুলো সব আবেগের কথা। তোর বাপ তোকে একটা ধমক দিলে তুই সেকেন্ডের মধ্যে আমাকে ভুলে যাবি। ছি, কখনো না। আমি বাবাকে ভয় পাই ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি ভয় পাই তোমার থেকে দূরে থাকা। আমি বাবাকে ঠিক ম্যানেজ করে ফেলবো দেখো। আর খালামণি তো আছেই, তার কথা বাবা কিছুতেই ফেলতে পারবে না। আমি ওর গাল টিপে আদুরে গলায় বললাম, তাও তো ঠিক। কিছুক্ষণ চুপ করে থেকে মানুষই হঠাৎ বলে উঠল, এই শোনো, আমাদের একটা মেয়ে হলে নাম রাখবো তুলতুল। তুলতুল? এটা আবার কেমন নাম? এটা ডাক নাম। ভালো নাম তুমি কিছু একটা রেখো, কিন্তু ডাক নামটা তুলতুলই হবে। আচ্ছা, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? ওর গালগুলো যদি তোর মতো তুলতুলে হয়, তাহলেই ওর নাম তুলতুল রাখতে দেবো। মানুষই হেসে বলল, সব বাচ্চাদের গালই তুলতুলে হয়। শুধু গাল কেন, পুরো শরীরই নরম তুলতুলে হয়। তোর মতো? এ কথা বলতেই ও আমাকে অসভ্য বলে মারতে লাগলো। আগে যেমন আমরা বলতাম আমাদের একটা বাচ্চা হলে ওকে নিয়ে এই করব সেই করব, সেদিন নাম রাখার পর থেকে আমরা তুলতুলের নাম ধরেই বলতাম। সত্যি, তুলতুল জন্ম না নিয়েও খুব ইম্পর্টেন্টলি আমাদের মধ্যে ছিল। নীরব ইস্তিহাক, ২রা মে ২০১৬। ডায়েরির পৃষ্ঠা উল্টেই অদ্রিয় অর্পির মাথায় আকাশ ভেঙে পড়ল। পুরো ডায়েরিটাতে আর কোথাও কিচ্ছু লেখা নেই।